যেদিন আমার প্রথম টেলিফিল্ম টেলিকাস্ট হলো, প্রথম টেলিফিল্ম ছিল মিডফিল্ডার, ওটা ভগীরথ মিশ্রের গল্প ছিল, অসাধারণ একটা স্টোরি লাইন। ওইটা টেলিকাস্ট হওয়ার রাত্রিবেলায় আমার কাছে একজন ডিরেক্টরের ফোন আসে। ফোনে তিনি আমাকে বলেন, আমি ওর একটা মেগাতে পাঠ করছিলাম, বললো কাল থেকে তোর চরিত্রটা থাকছে না। আমি বললাম কেন? তো ডিরেকশন দিচ্ছি স্যার, আমি আমার ফ্লোরে কোনো ডিরেক্টরকে অভিনেতা হিসেবে অ্যালাউ করি না। আচ্ছা, হ্যাঁ, মানে সেই কাজটা সত্যি তারপরে তোমার পরের দিন থেকেই আমি ওই ট্র্যাকটাই আমার বন্ধ করে দেওয়া হয়। এবং তারপরে এটা তো টেলিফিল্মের সময়, তো এরপরে যখন ফিচার ফিল্ম করলাম 22-এ রিলিজ করার পরে অনেকগুলো প্রায় 10-12টা মেগাতে কথাবার্তা হয়েছে, অনেক ইয়ে হয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে শেষ পর্যন্ত ডাকটা আসেনি আর কি। মানে কালকে খাবো কীভাবে সেটাই আমাদের এই জায়গায় দাঁড়িয়ে গেছিলাম একদম, চারিদিকে লোনে পুরো জর্জরিত। নমস্কার, শুরু করছি আজকের নতুন এপিসোড আমাদের পডকাস্ট চ্যানেল মুখোমুখির জন্য। আজ আমাদের সঙ্গে যিনি আছেন তার গল্পটা খুব অদ্ভুত। উত্তর 24 পরগনার একটি বনেদি বাড়ির একজন মানুষ, তিনি নানান কাজকর্মে যুক্ত। সেখানে অভিনয় আছে, সেখানে নির্দেশনা আছে, অনেক কিছু মিলেমিশে তার এই যে জার্নি আমাদের ইন্ডাস্ট্রিতে এবং আমাদের ইন্ডাস্ট্রির বাইরে, সেটা নিয়েই আমরা আজকে কথা বলবো, খোলামেলা আড্ডা মারব। এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন কুমার চৌধুরী। নমস্কার। নমস্কার কুমার, প্রথমে আমার যে জিনিসটা জিজ্ঞাস্য সেটা হচ্ছে, তুমি নিজেকে কি মনে করো? একজন অভিনেতা, পরিচালক, নাকি তুমি মনে করো যে তুমি একজন সাহিত্যিক? সাহিত্যের ব্যাপারটা অনেকে জানে না। কুমার চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যে, বিশেষ করে কবিতা লেখার সঙ্গে যুক্ত। এবং কুমার চৌধুরীর তিনটে কবিতার বই আছে, খুব চারটিখানি কথা নয়। এবং ওর কবিতা অনেকে ভীষণভাবে পছন্দ করেন। সেই জন্য আমি জিজ্ঞেস করছি, তুমি প্রাইমারিলি কি? মানে আমি যদি উত্তরটা এইভাবে দেই যে আমি ঠিক শুরুটা কিভাবে করলাম, যেহেতু তুমি বললেই আমি এমন একটা ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে, তো সেটা মফস্বলে। তো সেখানে ছোটোবেলাতে আমরা ওই আসর ইত্যাদি করতাম এবং সেখান থেকেই আমি ছোটোবেলার থেকেই আমি স্টেজে অভিনয় করি। কিন্তু অভিনয় সেই সময় করলেও আমার এইটুকু মনে আছে, ক্লাস 6-এ যখন পড়ি তখন আমার এক কাকা জিজ্ঞেস করেছিলেন যে কুমার, তুই বড় হয়ে কি হতে চাস? তা আমি তখন বলেছিলাম আমি পরিচালক হব। এটার কারণ মফস্বলে ওই তাঁবুতে সিনেমা দেখানো হতো, আর ওই সময়ে আমি ওই বাড়ি থেকে পালিয়ে, পথের পাঁচালী, অপরাজিত, এই সমস্ত ছবিগুলো দেখি এবং আমার মাথায় সেটা একটা মানে একটা দারুণ একটা আবিষ্কারের মতো হয়ে যায়। এবং ওই যে ক্লাস 6-7 থেকে আমার মাথার মধ্যে এটা ছিল আমি একদিন সিনেমা বানাবো। ফলে আমি অভিনেতা হিসেবে কেরিয়ারটা টালিগঞ্জে শুরু করলাম ঠিকই, কিন্তু মাথার মধ্যে এবং মনের মধ্যে ওটা সবসময় ছিল যে আমি কবে ক্যামেরার পেছনে কাজ করব। এবং সেই সুযোগটা যখন পেলাম, আমি টেলিফিল্ম প্রথমে ডিরেকশন দিতে শুরু করি, তো তখন থেকে আমার যে ভালো লাগাটা নিয়ে আমি টালিগঞ্জে এসেছিলাম, সেটা বলা যেতে পারে আমার একটা কিছুটা পূরণ হলো, যে আমি ক্যামেরার পেছনে কাজটা করতে পারলাম। আর কবিতা লেখার ব্যাপারটা আমার শুরু হয়েছিল ক্লাস 11-12 থেকে। এবং তারপরে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তে আসি এবং পরবর্তীকালে কলকাতার যে সমস্ত লিটল ম্যাগাজিন আছে আর কি, মানে বিজল্প, কবিতা বাক্ষিক থেকে শুরু করে প্রথম আলো, সংক্রমণ, খামার, এই সমস্ত যারা সেইগুলো মানে সম্পাদনা করতেন, তারা সবই আমার বন্ধুবান্ধব। এবং একসাথেই আমরা একটা সময় কফি হাউস এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সিঁড়িতে বসে আমাদের সেই আড্ডাগুলো ছিল। কিন্তু কবিতাটা আমার ওটা ভালো লাগার জায়গা, একদম মানে নিজস্ব এমন একটা জায়গা যেটা আমি বেশি পড়তে পছন্দ করি। আমার মানে বিশেষ প্রিয় কবি উৎপল কুমার বসু, ভাস্কর চক্রবর্তী, রণজিৎ দাস, হ্যাঁ। এবং তো যাই হোক, আমি নিজেও লিখি, অবশ্যই লিখি, আমি নিজে সম্পাদনাও করতাম এক সময় পত্রিকা। কিন্তু এই তিনটেকে যদি পরপর আমি বললাম যেভাবে আমার এসছে, প্রথমে অভিনেতা হিসেবে এসছি, তারপরে পরিচালনা করেছি, আর কবিতাটা ওই 11-12 থেকে। কিন্তু যদি বিশেষ প্রিয় কী সেটা বলা হয়, তাহলে অবশ্যই সেটা মানে পরিচালনাটা তো অবশ্যই একটা, মানে যেখানে আমার মনে হয়েছে আমার অভিনয় এবং কবিতা দুটোকে আমি নিজেই পরিচালনা করার সময় মিশিয়ে দিতে পারি, ওই দুটোকে। আচ্ছা, তুমি তো চৌধুরী, তার মানে তুমি জমিদার বাড়ির লোক, তাই তো? মানে তোমাদের বাড়িটা আমি যা শুনেছি, তুমি বলো তোমার বাড়ি সম্পর্কে একটু বলো। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মানে নাতনি হচ্ছেন আমার ঠাকুমা আর কি।
তো হ্যাঁ, আমাদেরও অরিজিনাল টাইটেল ত্রিবেদী অ্যাকচুয়ালি। চৌধুরীটা তো ওই, তার মানে তুমি 3টে বেদ পড়েছো? না, আমি একেবারেই বেদ পড়িনি। এবং আমাদের তো আমরা শুনেছি আর কি, যেটা হচ্ছে আমাদের তো অরিজিনাল হচ্ছে কনৌজ, যেখান থেকে বল্লাল সেনের সময় 600-650 বছর আগে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েন। তো আমাদেরও অরিজিনাল ছিল, মানে অরিজিনাল জায়গাটা হচ্ছে কনৌজ। পরবর্তীকালে কনৌজ থেকে আমাদের পূর্বপুরুষেরা প্রথম আসেন মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ থেকে পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছেন, তারপরে উত্তর চব্বিশ এটা পরগনা। দুটো মত আছে। কেউ বলে যে কনৌজি ব্রাহ্মণরা দুভাবে এসছেন, মানে একদল এসছেন যাদেরকে রাঢ়ী কনৌজ বলে, আরেক দল এসছেন যাদেরকে মুর্শিদাবাদ অঞ্চলের যাদেরকে ওই আরেকটা কি জানি বলে বারেন্দ্র ওই কনৌজ। এর দুটো মত আছে। মানে তুমি হচ্ছ একদম যাকে বলে সেই আদিকাল থেকে বাঙালি, মানে এই পরিবেশে। এবং তাহলে তোমরা চৌধুরী সারনেমটা বা চৌধুরী টাইটেলটা তোমরা কখন থেকে ব্যবহার করছো সে সম্পর্কে কোনো ধারণা আছে? না, এটা আমি আমাদের যে ওই যে খাতাগুলো থাকে না, সেই তখনকার দিনে জমিদারি দিয়ে, সেই খাতাতে আমি আমার ঠাকুরদা সন্তোষ কুমার চৌধুরী, তার ওপরে যিনি হরিনারায়ণ চৌধুরী, তার ওপরে যিনি সেটাও চৌধুরী, মানে 7-8টা জেনারেশন চৌধুরী। তার মানে ওটা অনেক দিন আগের থেকে। তো ওটা আশা করা যায় ওই ব্রিটিশ আমলেই হয়েছে আর কি, যেভাবে ব্রিটিশরাই দিয়েছিলেন সেই সময় কিছু ইয়ে। তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা। হ্যাঁ, গোবরডাঙ্গা নিয়ে একটা ইয়ে আছে, এটা আমি আমার ইতিহাসের টিচার ছিলেন আমার জেঠু বলেছিলেন যে গোবরডাঙ্গা বলে অত নাক কুচকে বা ইয়ে করার মতো কিছু হয়নি। গোবরডাঙ্গা মানেটা হচ্ছে, গো মানে হচ্ছে পৃথিবী, আর বর মানে হচ্ছে শ্রেষ্ঠ, আর ডাঙ্গা মানে স্থান। তো গোবরডাঙ্গা মানে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। আমি গোবরডাঙ্গা কথাটা প্রথম পড়ি খুব ছোটোবেলায়, সেটা হচ্ছে টেনিদার একটা গল্পে। সেই গল্পটার নাম ছিল হচ্ছে ঘুঁটেপাড়ার সেই ম্যাচ, এবং তাতে টেনিদাকে ক্যাবলা জিজ্ঞেস করেছিল এই ঘুঁটেপাড়াটা আবার কোথায়, বলে ঘুঁটেপাড়া কোথায়, গোবরডাঙ্গার ধারে কাছেই হবে। তার মানে সুতরাং এই গোবরডাঙ্গা মানে সেই গোবরের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আর যেটা হচ্ছে গোবরডাঙ্গা কিন্তু সাহিত্যে টেনিদার শুধু নয়, প্রচুর সাহিত্যিকের লেখাতেই আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখাতে আছে, স্বপ্নময় চক্রবর্তীর লেখাতে আছে, মতি নন্দীর লেখাতেও বোধহয় আছে। না, গোবরডাঙ্গা তো খুব পুরনো জায়গা, মানে ইনফ্যাক্ট অত্যন্ত পুরনো জায়গা। সেই দিক থেকে দেখতে গেলে আসলে তো কলকাতা অনেক পরের জায়গা, মানে গোবরডাঙ্গা তারা অনেক দিন আগে থেকে। আমি গোবরডাঙ্গা স্কুলে পড়েছি, গোবরডাঙ্গা খাটুরা উচ্চ বিদ্যালয়, যেটা সেটাই হচ্ছে 1856 এবং ইনাগ্রেটেড বাই বিদ্যাসাগর। এই গোবরডাঙ্গার বাড়িতে মানে এখন কে থাকেন, আদৌ কেউ থাকেন? হ্যাঁ, আমরাই থাকি। আমি তো মানে আমার এখানে কাজ না থাকলেই আমি বাড়ি চলে যাই, কেননা আমি বাড়িতে গিয়ে ছাদে, চিলেকোঠার ঘরে, পুকুর পাড়ে, ওগুলো কিছুদিন না গেলেই আমার গাছগুলোর মন খারাপ হয়ে যায়। আমার নিজের হাতে লাগানো অনেক গাছ আছে, ফলে আমাকে মাঝে মাঝেই যেতে হয়। আর এমনিতে ওখানে আমার কাকিমা জেঠিমা এখনও থাকেন, যেহেতু বাবারা 5 ভাই ছিলেন, কিন্তু তারা কেউই আর বেঁচে নেই। তো মাও থাকেন, কেননা মা আমার সাথে এখানে ফ্ল্যাটে কিছুদিন থাকলেই কিছুদিন পরই বলে আমাকে, হ্যাঁ হাঁপিয়ে ওঠে, বলে তুই আমাকে বাড়ি কবে দিয়ে আসবি। তো আর যার জন্য আমার মানে যেতেও হয়, আর আমার যেতে ভালোও লাগে। তো তোমাদের প্রজন্মে, মানে আমি বলছি তোমার ওই কাকা জ্যাঠার পরে তোমাদের প্রজন্মের মানে কেউই থাকে না ওখানে? না, কাজের সূত্রে তো সবাই, আর আমরাই শুধুমাত্র 2 ভাই আর কি, আর বাদবাকি সবই আমার দিদি বা বোন। তো তারা তো মানে আফটার ম্যারেজ কেউ বিদেশে থাকে, কেউ বাইরে দিল্লি মুম্বাই এসব জায়গায় থাকে আর কি। তারা আসে গোবরডাঙ্গায়? তারাও আসে, হয়তো পুজোর সময় এলো, বা হয়তো ডিসেম্বরে এলো, শীতের সময়, এরকম। মানে সাধারণত চৌধুরী বাড়িগুলোতে খুব বড় দুর্গাপুজো হয়, তোমাদের বাড়িতে হয় না? আমাদের দুর্গাপুজোটা অ্যাকচুয়ালি গোবরডাঙ্গার বাড়িতে হয়নি। গোবরডাঙ্গার বাড়িতে আরও অন্যান্য অনেক পুজো হয়েছে, হয় এখনও হয়, কিন্তু দুর্গাপুজোটা গোবরডাঙ্গার আমাদের বাড়িতে হয়নি। আমাদের অ্যাকচুয়ালি প্রথম যে জায়গাটায় ঠাকুরদা এসেছিলেন, সেটা মুর্শিদাবাদ থেকে, সেটা পাঁচপোতা। হ্যাঁ, যে পাঁচপোতা হচ্ছে মানে গোবরডাঙ্গা থেকে আরও আধ ঘন্টা দূরে, এবং ওর দুটোর মাঝখানে হচ্ছে আমাদের বরুণ বিশ্বাসের বাড়ি। বরুণ বিশ্বাসের নামে, হ্যাঁ, বরুণের বাড়ি আমার বাড়ির থেকে 10 মিনিট দূরে। তো পাঁচপোতাতে হচ্ছে প্রথম আসে ওইখানে ঠাকুরদারা ওইখানে প্রথম ইয়ে করে। তো ওই বাড়িটার বা ওই পাড়াতে চৌধুরীদের একটা দুর্গাপুজো হতো এক সময়। আমার কতগুলো অন্যান্য জিনিসেও জিজ্ঞাসা আছে তোমার কাছে। তোমার এই যে গোবরডাঙ্গা ছেড়ে কলকাতায় আসা এবং কলকাতায় এসে তোমার থেকে যাওয়া,
এই যে মানে কলকাতা শহরের প্রতি এই আকর্ষণটা কিসের কারণে, মানে অথচ গোবরডাঙ্গা তো এত পুরনো একটা জায়গা, এত পুরনো ঐতিহ্যময় জায়গা। না, অ্যাকচুয়ালি কলকাতায় আমি আসি পড়াশোনা করতে। প্রথমে আমি গোবরডাঙ্গা স্কুলের পরে আমি রহড়া রামকৃষ্ণ মিশনে পড়তে চলে আসি। তো রহড়াতে পড়তে পড়তেই মানে তখন কিছু বন্ধুবান্ধব যেটা হয় আর কি, তো তাদের সাথে প্রথম কলকাতায় এসে কলেজ স্ট্রিট পাড়ায় ঢুকে পড়ি, কফি হাউসে ঢুকে পড়ি। তারপর তুমি নাটক, সিনেমা এইগুলোর সঙ্গে যুক্ত হয়ে পড়ো? হ্যাঁ, যুক্ত না, নাটক তো আমি গোবরডাঙ্গাতে প্রচুর নাটকের দল, এবং হ্যাঁ আমি থিয়েটার করতাম ওখানে, প্রথমে আসরে, তারপরে নকশাতে করি। নকশাও অনেকেই জানেন আর কি, নাটকের যথেষ্ট একটা নামকরা দল। নকশার পরে আমি কলকাতায় আসি, আমি যখন পড়ছি ইউনিভার্সিটিতে পড়তে পড়তেই আমি উৎপল জেঠুর গ্রুপে মানে পিএলটিতে অভিনেতা হিসেবে জয়েন করি আর কি। থিয়েটার থেকে সিনেমায় আসার আগ্রহটা? থিয়েটার করতে করতে আমার যেটা হলো, আমার কিছু বন্ধুবান্ধবদের সাথে যারা কেউ যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তো, কেউ ক্যালকাটাতে আমার সাথে পড়তো, তাদের কিছু কিছু যোগসূত্র ছিল বিভিন্ন টালিগঞ্জের ডিরেক্টরদের সাথে। তো আমি যেহেতু ছবি দেখতাম, এবং ইউনিভার্সিটিতে এক ছবি দেখানোর একটা জায়গা ছিল হার্ডিন বিল্ডিংয়ের 4 তলায়, তো সেখানে আমি কিছু ছবি দেখি। যেমন সেখানেই আমি উদয় শঙ্করের কল্পনা দেখি, তারপরে নানুক অফ দ্য নর্থ দেখি, রবার্ট ফ্ল্যাহার্টির প্রথম ডকুমেন্টারি। তো ওইগুলো না একটা মানে পুরো আমার পৃথিবীটাই আস্তে আস্তে পুরো অন্যরকম হয়ে যায়। তো এইটা একটা হেভি ভালো লাগার জায়গা তৈরি হয়। ওখানেই বার্গম্যান দেখি প্রথম, বার্তলুচি দেখি ওখানে। তো ওই করতে করতে তারপরে আমি আমার এই বন্ধুবান্ধবদের বলি আমাকে কিছু শুটিং দেখানোর এক্সপিরিয়েন্স আমি নিতে চাই, তো কী করা যায়। তো সেভাবেই একদিন খবর পাই বুদ্ধদেব দাশগুপ্ত শুটিং করছেন এই জামিল লেনে। তা আমি ওখানে পৌঁছে গিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টা আমি রাস্তায় শুটিং করছিলাম, আমি চুপচাপ দাঁড়িয়ে শুটিং দেখি ওনার। এরম করেই একদিনকে ইয়ের শুটিং দেখতে যাই তরুণ মজুমদারের, সেটা টেকনিশিয়ান স্টুডিও, মানে পুরনো টেকনিশিয়ান স্টুডিও। তো এইগুলো একটা খুব ভালো লাগার জায়গা তৈরি হচ্ছিল। এই করতে করতেই একটা সময় একদিনকে কলকাতায়, আমার ঠিক এক্স্যাক্ট অফিসটা মনে নেই, কোনো একটি অফিসে একটা বাংলা সিরিয়ালের শুটিং হচ্ছিল। তো সেই বন্ধু আমাকে বললো আজকে যাবি, এরকম একটা সিরিয়ালের শুটিং হচ্ছে। তো আমি সেখানে গেলাম। তো সেখানে গিয়ে ডিরেক্টরের সাথে আলাপ করলেন। ডিরেক্টর আমাকে বললেন তোমার কী ইচ্ছে? না, আমার ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছে, আমি যে শুটিং দেখতে এসেছি। পরের দিনকে আবার উনি আসতে বললেন, গেলাম। আমাকে যাওয়ার পরে বলে একটা চরিত্র এরকম বেরিয়েছে, তুমি করবে? না না না, একদম না, আমি ক্যামেরার পেছনে কাজ করবো। বলে আরে দূর, তুমি ক্যামেরার পেছনে তো যে কোনো সময় করতে পারো, এখন করো, তুমি তো থিয়েটারে অভিনয়ই করো। বলে হ্যাঁ, সেটা করি। তো সেইখান থেকে আমার প্রথম মানে সিরিয়ালে অভিনয় শুরু হয়, যেটা আমি সত্যি কথা বলতে গেলে চাইনি, মানে অভিনেতা হিসেবে টালিগঞ্জে প্রথমে আসতে চাইনি। প্রিয় চিনার পাতা, ইতি সেগুন, এই ছবিটা প্রচুর দেশি এবং বিদেশি চলচ্চিত্র উৎসবে দেখানো হলো। তুমি সেই ছবিটা থেকে বেশ কিছু অ্যাওয়ার্ড পেলে। তারপরের কি অবস্থা? তারপরের একটি ছবি তোমার পাইপলাইনে আছে, যেটা আমি জানি, যেহেতু আমার এই স্টুডিওতেই কাজ হচ্ছে, সেই কাজটা কমপ্লিট হয়ে আছে, সেইটা রিলিজ। এর পরে তোমার প্রিয় চিনার পাতাও তো তৈরি হয়ে গেছে 21 সালে, মানে রিলিজ করে গেছে 22 সালে রিলিজ করে গেছে। এরপরে প্রিয় চিনার পাতা ইতি সেগুনের পরে আরেকটি ছবি, যেটা সব খবরই বিশেষ নয়, সেটা রিলিজ হবে, খুব শিগগিরই রিলিজ হবে, সেটা কথাবার্তা চলছে। তারপরে যেটা হচ্ছে, সত্যি বলতে গেলে মানে আমি অনেকগুলো, আমাকে মিটিংয়ে ডাকা হয়েছে, অনেক প্রযোজকের সাথেই আমি মিটিং করেছি, কিন্তু সেটা এখনও পর্যন্ত ওই জায়গাটা কি বলবো, মানে এখনও ফ্রুটফুল হয়নি যেখান থেকে ফ্লোর অবধি আমি পৌঁছতে পারি। এইখানে দাঁড়িয়ে আছে। চিত্রনাট্য অনেকগুলোই রেডি হয়ে আছে, কিন্তু সেটা এখনও মানে আমি যে ধরনের ছবি করতে চাইছি সেইটা এখনও পর্যন্ত গ্রিন সিগন্যাল আসেনি আমার কাছে। তো একটা জিনিস বলো আমাকে, যে তার মানে তোমার এখন এই মুহূর্তে সাস্টেনেন্সটা হয়ে দাঁড়িয়েছে অভিনয়, কিন্তু এর মানে কানাঘুষো আমি টালিগঞ্জে বহু সময় শুনেছি, যদি কেউ একবার অভিনয় থেকে পরিচালক হয়ে যায় তাহলে নাকি তার অভিনয় পাঠ পেতে খুব কষ্ট হয়। এটা কি সত্যি? আমার ক্ষেত্রে মারাত্মকভাবে সত্যি। আমি বহুবার এরকম হয়েছে, এবং আমার প্রথম ছবি 22-এ রিলিজ করলো। আমি যদি টেলিফিল্ম করছি, আমি 5 থেকে 11 আমি তারাতে টেলিফিল্ম করতাম। কিন্তু তখন যেটা হলো, যেদিন আমার প্রথম টেলিফিল্ম টেলিকাস্ট হলো, প্রথম টেলিফিল্ম ছিল মিডফিল্ডার, ওটা ভগীরথ মিশ্রের গল্প ছিল, অসাধারণ একটা স্টোরি লাইন। ওইটা টেলিকাস্ট হওয়ার রাত্রিবেলায় আমার কাছে একজন ডিরেক্টরের ফোন আসে। ফোনে তিনি আমাকে বলেন, আমি ওর একটা মেগাতে পাঠ করছিলাম, বললো কাল থেকে তোর চরিত্রটা থাকছে না। আমি বললাম কেন? তো ডিরেকশন দিচ্ছি স্যার, আমি আমার ফ্লোরে কোনো ডিরেক্টরকে অভিনেতা হিসেবে অ্যালাউ করি না। আচ্ছা। হ্যাঁ,
তো ওই মানে সেই কাজটা সত্যি তারপরে তোমার পরের দিন থেকেই আমি ওই ট্র্যাকটাই আমার বন্ধ করে দেওয়া হয়। এবং তারপরে এটা তো টেলিফিল্মের সময়, তো এরপরে যখন ফিচার ফিল্ম করলাম 22-এ রিলিজ করার পরে অনেকগুলো প্রায় 10-12টা মেগাতে কথাবার্তা হয়েছে, অনেকই হয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে শেষ পর্যন্ত ডাকটা আসেনি আর কি। মানে ওরকমভাবে আগের বারের মতো সরাসরি কেউ কিছু বলেনি? সরাসরি কেউ বলেনি, কারণ ওটা তো রানিং চলছিল আর কি, ফলে তিনি একদম ডিরেক্টলি বলে দিয়েছিলেন আমাকে। এবং আমার অ্যাকচুয়ালি মানে আমি 96 সালে প্রথম টালিগঞ্জে অভিনয় করি। 96 থেকে 5 প্রচুর অভিনেতা হিসেবেই কাজ করে গেছি তখন। কিন্তু যেদিন থেকে আমি টেলিফিল্ম শুরু করলাম, এয়ারে আসার পর থেকে 6 থেকে আমার কাজ, অ্যাক্টিংয়ের কাজ কমতে শুরু করে একদমই। তারপরে আবার যেই তারাটা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে অ্যাক্টিংয়ের কাজ আবার বেড়ে যায়। এটাও হয়, 12, 13, 14, 15 আমি আবার চুটিয়ে মেগা সিরিয়ালের অভিনেতা হয়ে যাই। মানে প্রচুর কাজ করি তখন, আবার 2-3টে মেগায় পাঠ করছি, হিট চরিত্র। ঠিক আবার যেই শুটিংটা শুরু করব 19 থেকে এই পুরো শুরু হলো আবার। তুমি যখন ছবি প্রথম শুরু করলে, তুমি একদম কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজটা শুরু করলে। আমার মনে আছে তুমি আমার কাছে এসে বললে যে আমার কাছে এইটুকু টাকা আছে, এটাতে কি আর ছবি করা সম্ভব? আমি বলেছিলাম না, ছবি করা সম্ভব না। তুমি যদি কম লোকজন নিয়ে খুব ইন্ডিপেন্ডেন্ট ওয়েতেও ছবি করো, এই টাকায় তুমি ছবি কুলোতে পারবে না। আমার মনে আছে, মানে আমি তোমাকে সেই জার্নিটার মধ্য দিয়ে যেতে দেখেছি, কিন্তু আমি তোমার প্যাশনটা দেখে আমি আশ্চর্য হয়েছি। কারণ শেষ পর্যন্ত তুমি ছবিটা করলে, এবং ছবিটা করার পরপরই ধরো কোভিড হলো, বা ইনফ্যাক্ট তোমার ছবিটা যখন মাঝপথে তখন কোভিড হলো, মানে যখন তোমার পোস্ট প্রোডাকশন শেষ হয়নি ইত্যাদি, এরকম সময় একটা কোভিডের মতো এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। এবং তারপর তোমার পরিবারে তোমার স্ত্রী অসুস্থ হলেন। আমি যতদূর জানি তাকে এখনও সপ্তাহে 1বার বা 2বার, আমি ঠিক শিওর নই, 2বার তোমার তাকে ডায়ালিসিস থাকতে হয়। তো এই যে সময়টা, এই কঠিন সময়টা, তারপরেও তো আজকে মোটামুটি 4 বছর হয়ে গেল, এই কঠিন সময়টা তুমি পার করলে কি করে, বা কিভাবে তুমি নিজেকে বোঝালে এবং কিভাবে এই কঠিন সময়টাকে তুমি পেরোলে? এটা মানে তুমি অনেকটাই জানো। আমি প্রথম তোমার কাছে যখন এসেছিলাম, তারপর থেকে ছবিটা করার মধ্যে যেটা হলো সেটা হচ্ছে, আমরা তো একটা টাকা জোগাড় করেছিলাম, করে তারপরেও সেই টাকাতে তো হচ্ছিল না, হওয়া সম্ভব হচ্ছিল না। তারপরে যখন আমরা তো লোন নিলাম, তারপরে মানে গয়না বিক্রি করা ছাড়াও আমার স্ত্রীর আমাদের লোন নিতে হয়। তো লোন নিয়েও যে টাকাটা হয়েছিল, সেটা যে অ্যামাউন্ট, তারপরে আমার কিছু বন্ধুবান্ধবকে মানে ভিক্ষা করার মতো আর কি টাকা চাই আমি, করে একটা করে আমি ছবিটা করি। এবং করার পরে যখন কোভিড হলো, তখন তার আগের থেকেই কিন্তু পিউয়ের মানে আমার স্ত্রীর ওর মানে এটা খারাপ হচ্ছিল, শরীরটা খারাপ হচ্ছিল, এটা চলছিল তার আগের থেকেই। কিন্তু সেটা তো ডাক্তার দেখছিলেন, ওষুধ দিচ্ছিলেন, তার মধ্যেই ছিল। এরপরে ছবিটা যখন আমরা শেষ করে ফেলি এটা, এবং এই 21-এর শেষ থেকে মানে আমপান্ত 20-তে হয়ে গেল, তারপরে ছবি একটা সময় শেষ হলো, যে ফেস্টিভ্যালে যাচ্ছে ছবিটা, তখন সারা পৃথিবীতেই ঘুরছে। 21-এর এন্ড থেকে ওর শরীরটা খুবই ডিটোরিয়েট করে, এবং সেটা এই চলতে চলতে আমাদেরকে তখন আমাদেরকে ব্যাঙ্গালোরে যেতেই হয় আর কি, নারায়ণাতে আমরা ডক্টর দেবী শেঠির কাছে যাই। এবং উনি দেখে বলেন যে কিডনি দুটো তো গেছেই, ড্যামেজ হয়ে গেছে, এবং তার সাথে হার্টটার অবস্থাও খুবই খারাপ। তো এই পেশেন্টের ট্রান্সপ্লান্টও সম্ভব নয়, তো এটাকে ডায়ালিসিসেই থাকতে হবে। এবং এখন যা কন্ডিশন, তাতে মাসে 8টা করে ডায়ালিসিস নিয়েই ওনাকে চালাতে হবে। কিন্তু যেটা হলো, আমরা সেই সময়ে দাঁড়িয়ে আমি আমার ছবিটা নিয়ে একদমই বন্ধ করে দিতে পারতাম সব কিছু, কিন্তু সেটা হলে মানে পিউয়ের প্রতি সেটা আরও বেশি করা হতো। কেননা ওই ছবিটা, সত্যি কথা বলতে গেলে, আমি যখন দিনের পর দিন টালিগঞ্জে মিটিং করতাম এবং এরকম একটা কনসেপ্ট নিয়ে আমি ছবি করব, আমাকে কোনো প্রযোজকই ওই জায়গা দেননি, এবং অনেকে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছেন, অনেকে বলেছেন না আমরা ছবি করব, অনেকে বলেছেন আপনি প্রথম ছবিটা করে আসুন, আপনার পরের ছবি করব। ছবিটা হতোই না, আমি অভিনয়ই আমায় করতে হতো। সেইখানে দাঁড়িয়ে কিন্তু পিউ প্রথম বলেছিল চলো আমরা নিজেরাই ছবিটা করি, এবং সেখান থেকেই ওর গয়না বিক্রি করে এবং লোন নেয়, পুরোটা ও দিয়েছে, করবোই ছবিটা, ওই প্রোডাকশন হাউসটা করে, ওই বলে যে আমরা ছবিটা করব। এবার আমি যদি ও অসুস্থ হয়েছে বলে এই ছবিটার পরবর্তী জায়গাটা, ছবিটাকে রিলিজ করা, ছবিটা তো ফেস্টিভ্যালে গেলে হবে না, আমাকে তো আমার দর্শককে দেখাতে হবে। তো সেই রিলিজের জায়গাটা পর্যন্ত যদি না পৌঁছাই, তাহলে তো কোনো মানেই নেই, তাহলে তো ওর এই এতদিনের এই ইয়েটা কী হলো, কোনো মানেই হয় না। তো সেখান থেকেই আমার মনে হলো না, ছবিটাকে যে কোনোভাবেই হোক ছবিটাকে হল পর্যন্ত নিয়ে যেতে হবে।
তো ডিস্ট্রিবিউটারকে দেওয়ার মতো আমাদের কোনো টাকা ছিল না, সেটাও আমরা সেইভাবেই করলাম যেভাবে সম্ভব। আমরা 3টে হলে ছবিটাকে রিলিজ করলাম যতটা যেভাবে করা সম্ভব। তো এইটা না করলে সেটা খুব অন্যায় হতো। তো সেখান থেকে যেটা হচ্ছে, আমি জানি একটা সময় এরকম গেছে 21-22-এ যে কালকে রান্না কী হবে আমি জানতাম না, মানে আমি বা পিউ কেউই জানি না, এবং আমাদের ছেলে সেও বড় হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে মানে সেখানে ছবিটা আমি কিভাবে রিলিজ করব বা কি, এটা তো অনেক পরের ব্যাপার। মানে কালকে খাবো কীভাবে সেটাই আমাদের এই জায়গায় দাঁড়িয়ে গেছিলাম একদম। চারিদিকে লোনে পুরো জর্জরিত, তার মধ্যে এমন দুটো কোম্পানির থেকে লোন নিয়েছিলাম, তারা তো বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে যে টাকা আপনি এই মাসে আটকে গেছে, আপনারা দেননি। সেটা মানে ভয়ঙ্কর অবস্থা যাকে বলে। সেইগুলো থেকেও এতে কি হলো, মানসিকভাবে তো একটা প্রেশার হয়ই, ফলে ওর শরীরটা কিন্তু আরও ডিটোরিয়েট করছিল। তো সেই সময়টাকে মানে এরকম কিছু হয়েছিল মাঝে মাঝে, সত্যিই মনে হয় যে ওই 21-22 এটার ভয়ঙ্কর অবস্থা। 22-এর অগাস্টে ছবি রিলিজ করলাম আমরা, আর 22-এরই জুনে ওর ডায়ালিসিস স্টার্ট হলো। মানে ডায়ালিসিস চলছে, ওর শুরু হলো, তার ঠিক 2 মাসের মাথায় ছবি রিলিজ করছে। এবং সেই ছবি রিলিজে প্রথম দিন গিয়ে ও দাঁড়িয়ে আছে, পিউ হল থেকে লোক বেরোচ্ছে, তারা ইন্টারভিউ দিচ্ছেন এবং তারা প্রশংসা করছেন, ও সেখানে দাঁড়িয়ে সেগুলোর ইন্টারভিউ করছে। তো এইরকম একটা স্পিরিটেড মহিলা, সেটাকে দেখে সত্যি কথা বলতে গেলে অত ভেঙে পড়ার পরও আমার মনে হয়েছিল যে আমার অ্যাটলিস্ট এইটাকে অন্তত মানে আমি নিজে ফিরে এসেছি এইখান থেকে যে, এবং ডাক্তার বলেছে ওকে খুব রিল্যাক্স মুডে থাকতে, কোনো রকম যেন টেনশন না নেয়। সত্যি কথা বলতে গেলে কি, আমি যে মানে আবার অভিনয় করছি বা পরের যে ছবিটাও করেছি, সমস্ত কিছু সম্ভব হয়েছে পিউয়ের জন্য। ও এতটা অসুস্থ, কিন্তু হয়তো বাস্তবে বাড়িতে পুরোটা উল্টো। আমি বোধহয় সত্যি সত্যি মনে হয় খুব অসুস্থ ছিলাম, ও পুরোটাই সুস্থ। মানে ও যে একটা এরকম পেশেন্ট, সেটা কখনো ওকে দেখে বোঝাই যায় না। এবং এই স্পিরিটটা এবং ছবি রিলিজ করা অবধি সমস্ত কিছুই ওর জন্য হয়েছে। আমি আশা করব এবং প্রার্থনা করব যেন পিউ সবসময়ই সুস্থ থাকে, এবং সেটা একটা মানে খুব প্রয়োজন। কেননা একজন স্পিরিটেড মহিলা এবং তাকে সম্মান জানানো আমাদের অবশ্যই কর্তব্য, এবং তোমার ছবির মাধ্যমেই আমি সেটা জানালাম। এবং তোমার ছবি করার ধরন এবং ছবি যেভাবে করো সেটা নিশ্চয়ই এরপরে আরও হবে, সেটাও আমার কাছে একটা বড়, মানে আমার মনে হয় যে সমস্ত দর্শকের কাছেই একটা বড় পাওনা হবে। পাশাপাশি আমি একটু অন্য জায়গাতেও আসি। তুমি ক্রিকেটকে খুব ভালোবাসো, আমি যেটা দেখেছি, আমি এটা শুনেছি কানাঘুষো যে তুমি নাকি আজকাল ক্রিকেটের কমেন্ট্রি করো। হ্যাঁ, এটা তো আমার একদম মানে এই বললাম ছোটোবেলার থেকে অভিনয়, পরিচালনা, কবিতা এবং ক্রিকেট, যেটা আমি তখন বলিনি, ক্রিকেটও আমার একদম ছোটোবেলার ইয়ে। আমাদের বাড়িতে একটা এত বড় একটা খাপ ছিল, তাতে একটা ফিলিপসের রেডিও ছিল, মানে সেটা প্রায় সারাদিনই চলতো আর কি, এবং তাতে 90%-এর বেশি টাইম শুধু ক্রিকেট কমেন্ট্রি হতো। তো ওইটা আর কি ছোটোবেলায়, আমাদের বাড়িতে তখন ছোটোবেলায় টিভি ছিল না, এমনিতেই গ্রামের টিভি কোথায়। 83-তে যখন ইন্ডিয়া জিতলো, সেটাও রেডিওতেই শোনা। তো তারপরে আমাদের বাড়িতে কথা 87-এর পরে টিভি এসছে। ওই যে ছোটোবেলার থেকে ক্রিকেট, এবং আমি নিজে ক্রিকেট খেলতামও, আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতেও খেলেছি, আমি ডিস্ট্রিক্ট ক্রিকেট খেলেছি। কিন্তু ক্রিকেটার হিসেবে তো কলকাতাতে আমি ছোটোবেলায় থাকিনি, আমার বড় হওয়াটাই গ্রামে মফস্বলে। কিন্তু ক্রিকেট যে কলকাতার মাঠে খেলবো, সেই ইচ্ছেটা ইউনিভার্সিটি লাইফে এসে খেললে তখন অনেকটাই হয়ে গেছে, আর তখন আর সিরিয়াসলি এভাবে খেলাও হয়নি আর কি। যাই হোক, কিন্তু ক্রিকেটের প্রতি এই প্যাশনটা আমার রয়ে গেছে, এবং এখনও আমি টেস্ট ম্যাচ বল বাই বল দেখি। মানে IPL বা T20 বা ওয়ানডে ক্রিকেট তো ঠিক আছে, কিন্তু টেস্ট ম্যাচ এইভাবে দেখি, মানে এতটাই আমি ক্রিকেট প্রেমী। তো ওটা আমার ছোটোবেলার থেকেই একটা এর জায়গায় ছিল যে ক্রিকেটের সাথে যদি কোনোভাবে যুক্ত হওয়া যায়। হয়তো ছোটোবেলাটা আমার কলকাতায় বড় হলে ক্রিকেটের সঙ্গেই হয়তো আমি যুক্ত হয়ে যেতাম, আমি জানি না তখন অভিনয় বা পরিচালনার সঙ্গে কীভাবে থাকতাম, কিন্তু ওইটা ছিলই ভালোবাসা। তো এরকম একবার কদিন আগেই আমি দেখলাম যে অল ইন্ডিয়া রেডিও ওরা কমেন্টেটর চাইছেন। তো কি বিজ্ঞাপন দেখলাম? হ্যাঁ, বিজ্ঞাপন দেখলাম। আচ্ছা, তা আমি এটা এর আগে অনেকবার ভেবেছি যে কী করে করা যায়। তো সেই বিজ্ঞাপনটা দেখার পরে আমি তখন ওদের ওখানে ওটাকে করি আর কি, আমার নিজের দরখাস্ত পাঠাই, এবং ওরা আমাকে ডাকেন এবং সেখানে ইন্টারভিউ হওয়ার পরে আমি ভেবেছিলাম হয়তো ডাকবে না আমাকে, কিন্তু ওই ইন্টারভিউ দিতে গিয়েই দেখলাম সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা হলো। ওরা ইন্ডিয়া শ্রীলঙ্কার একটা ম্যাচ চালিয়ে দিয়েছিলেন আমাকে, আর ওরা যেটা করছেন, খেলার কখনো 30 ওভার দিয়ে দিচ্ছেন, ফট করে আবার 15 ওভারে ফিরিয়ে নিচ্ছেন। মানে কি
উত্তেজনা এবং বলার স্পিরিটটাও ওই রকম হবে। মানে এই মুহূর্তে বললাম যে পুল করলেন, বল চলে যাচ্ছে বাউন্ডারি লাইনের বাইরে, আবার 4, শ্রীলঙ্কা, এই ভারত ক্রমশ মুখ ঝুলে যাচ্ছে, এরপরে কি হবে দর্শক, তারপরেই ভট করে 15 ওভার। আপনারা দেখছেন খেলা এখন মোটামুটি 50-50, মানে এই ব্যালেন্সটা করতে হচ্ছে ওটা। তো যাই হোক, এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। এরপরে আমি ডাক পেলাম এবং আমি কমেন্ট্রি করলাম সদ্য ইডেন উদ্যানে গিয়ে। এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আমার। মানে ইডেন উদ্যান থেকে পুষ্পেন সরকার বলছির বদলে মাঝে মাঝে এখন শোনা যাবে ইডেন উদ্যান থেকে কুমার চৌধুরী বলছি। হ্যাঁ, আমি অলরেডি বেঙ্গল প্রো T20 লিগে আমি কমেন্ট্রি করেছি এবং সেখানে সেই দিনকে আমাদের বলতেও হয়েছে এরকম মেঘলা আকাশ কেটে গিয়ে আজ বৃষ্টি এবার কোথাও নেই, আমরা দেখতে পাচ্ছি রৌদ্রোজ্জ্বল দিন, এবং সেখানে ইডেন উদ্যান থেকে আমি বলছি কুমার চৌধুরী আপনারা দেখতে এসছেন মালদা ভার্সেস কলকাতার ম্যাচ। সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা। আমি তোমাকে একটা, মানে তুমি কমেন্ট্রিটা রেডিওতে করছো? রেডিওতে করছি, এক্স্যাক্টলি। তোমার সাথে একটা রেডিওর কানেকশন আছে। আমি তোমার যতগুলো ছবি দেখেছি, অদ্ভুতভাবে তোমার একটা রেডিও, সেটা অ্যাম্বিয়েন্স হিসেবে হোক বা সামনে হোক, তোমার রেডিও ঘুরে ফিরে আসে। এটা কি কারণে? এইটা একদম এটা আমার বাড়ি, আমার ওই মফস্বল জীবন সব কিছু জড়িত এর সাথে। এখনও সন্ধেবেলা কাকিমার ঘরে টিভি চলছে, মেগা সিরিয়াল, জেঠিমার ঘরে টিভি চলছে, মেগা সিরিয়াল, মাও যদি বাড়ি টিভি চলছে, মেগা সিরিয়াল, বা তিনজনই একটা ঘরে টিভি দেখছেন। এবং আমাদের পাড়াতে সব কাকিমা জেঠিমা তারাও সব সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে চলে আসে। আমাদের বাড়িটা পুরো আর আড্ডাখানা আর কি। এই মুড়ি মাখা হয়েছে, খাচ্ছে, কখনো হয়তো লুডো খেলছে, টিভিটা চলছে। এটা হচ্ছে সন্ধ্যের জীবন। কিন্তু ভোর 5টার থেকে যে জীবনটা, সেইটা অসাধারণ। ঘুমিয়ে আছি আর ঘুমের মধ্যে শুনছি ওই রেডিও, মোটামুটি কোথাও না কোথাও 6টার থেকে ওই সেই আগে যে একটা অসাধারণ রেডিওতে আকাশবাণীতে গিয়ে হতো, ওটা দিয়ে শুরু হতো, টিউনটা হতো, তারপরে ওই খবর শুরু হতো। এবং এটা কিন্তু ওই সকাল 11টা 11:30 অবধি। এবং 3টে ঘরে, ওপরে আরেক জেঠিমা, তিনি এখন আর নেই, আমার সেজমা, সেখানেও রেডিও চলছে। এবং 4টে ঘরেই রেডিওটা চলতো, হয়তো 4টে ঘরেই একই চলছে, মানে একই স্টেশন চলছে, কিন্তু 4টে ঘরেই রেডিও চলছে। এবং আমাদের ঠিক পাশে দুঃখহরণ জেঠু ছিলেন, তার ঘরেও রেডিও চলছে। এবং তিনি আবার মহাভারত পড়ছে সারাদিন, রেডিওটা চলছে। তো এই যেটা অসাধারণ জীবন। আমাদের পাশেই বাঁওড়, একদিকে ইছামতি নদী আর একদিকে বাঁওড়, কঙ্কনা বাঁওড়, সেখানেও মাছ ধরছে, সাউন্ড করে না ওরা, কিন্তু রেডিও কারো না কারো ছোট্ট করে চলছে। কোন সময়টা বলছো, কোন সময়টা মানে হিসেবে আমায় বলো একটু। এটা পুরো 8-এর দশক, 9-এর দশক, এবং আজকে এটা 2025। আজকেও যদি আমি দর্শকদেরও বলছি, আপনারা যদি আমার বাড়িতে আসেন গোবরডাঙ্গাতে, আপনারা একদিন আমার বাড়িতে থাকবেন, সারাদিন দেখবেন রেডিও চলছে। এই জিনিসটা একটা সময় কলকাতায় ছিল, সেইটা কলকাতায় 85-85 থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ওটা টেলিভিশনের দাপটেই সম্ভবত। রেডিও কিন্তু অনেক দিন ছিল। আমি এটাই বলছি যে সন্ধ্যাবেলাটা টিভিটা চলে, সন্ধ্যাবেলাটা রেডিও চলে না। বাদ বাকি সারাদিন, সকাল মোটামুটি ওই শুরুর থেকে একদম 12টা পর্যন্ত চলছে, আবার ওই দুপুরবেলা ঘুমিয়ে রেডিও চলছে, এদিকে ঘুমাচ্ছে সবাই। তা এই যে তুমি বাঁওড়ের কথাটা বললে, এই বাঁওড় কথাটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত নই। বাঁওড়টা কি? বাঁওড়টা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে কি, অ্যাকচুয়ালি মানে অক্সবো লেক, যেটাকে আমরা এটা হচ্ছে মানে যেটা জিওগ্রাফিতে পড়েছি, জিওগ্রাফিতে একদমই তাই। এটা বাঁওড়টা হচ্ছে উত্তর 24 পরগনাতে আছে যেমন, তেমন পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই আছে, বাইরেও এতেও আছে, অনেক কেরল টেরলেও আছে। তো এখানে পৃথিবীতেই আছে। হ্যাঁ, তো এটা আমার যে গোবরডাঙ্গায় বাড়ি, গোবরডাঙ্গা ছাড়া আশেপাশে, মানে গোবরডাঙ্গাটা রেল স্টেশন, বহু পুরনো রেল স্টেশন। গোবরডাঙ্গার পরে আরও এগিয়ে গেলে বনগাঁ। গোবরডাঙ্গার থেকে যে রেল স্টেশনের নামার পরে কিন্তু প্রচুর গ্রাম, পুরন্দরপুর, কেওটালি, সিঙেরডাঙ্গা, মেদিয়া, পাঁচপোতা, সুটিয়া, গাজনা, বেড়িগোপালপুর, এরকম প্রচুর গ্রাম। আর এই গ্রামগুলোতে আগে তো বাসও ছিল না, মানে আমার ছোটোবেলার থেকে বাস আছে। তার আগের মানুষ কীভাবে যাতায়াত করতেন? দুটো অপশান, একটা হচ্ছে নৌকো, বাঁওড়ে করে যেতে হতো, আর একটা গরুর গাড়ি। হ্যাঁ, এবং সেই গরুর গাড়ি ভেঙে পড়ছে, এরকমও হয়েছে। মানে আমার জ্যাঠারাই কী যেন বলদেহাটার ব্রিজ ভেঙে পড়ে, কাঠের ব্রিজ ছিল, সেটাতে গরুর গাড়ি নিচে পড়ে গেছে। এই নিচটা ছিল পুরো বাঁওড়টা ছিল কি, এদিকে যমুনা, যেটা মস্তন্তপুর চারঘাট দিয়ে আসছে, আর এই বনগাঁ থেকে আসছে ইছামতি। ইছামতি আর যমুনা পুরো একসাথে কানেক্ট ছিল।
সেইগুলো ধরো আজ থেকে প্রায় 200 কি 300 বছর আগে ওই মাঝখানে যেভাবে হয় পলি জমে জমে বা আরো অন্যান্য অনেক সময় নদী যখন পথ পাল্টায় সেইখান থেকে এই হ্রদগুলোর এই হ্রদগুলোর সৃষ্টি হয়েছিল। তো সেখান থেকে এই গোবরডাঙ্গাতে এখন আছে যেটা কঙ্কনা নাম, একইভাবে ওই বেড়িগোপালপুরেও আছে, ওগুলো সব আগে একটাই ছিল, ওগুলো সব তো ইছামতিরই শাখা নদী ছিল হয়। এটা খুব ইন্টারেস্টিং। আমি একবার ওই গৌহাটি থেকে প্লেনে করে আসবার সময় নিচটা দেখতে পাচ্ছিলাম, এবং সেই গৌহাটি থেকে বাংলাদেশ ঢুকে যেরকমভাবে কলকাতায় ঢোকে এই পুরো রুটটা জুড়ে সর্বক্ষণ দেখা যায় চারিদিকে অক্সবোর লেক, মানে এই মানে তুমি যেটাকে তোমরা যেটাকে বাঁওড় বলে, হাওড়ও বলে, হাওড় মানে খুবই কাছাকাছি শব্দ এগুলো। এটা বাংলাদেশে হাওড় বলে, যেমন আমি যতদূর জানি সুন্দরবনেরও কিছু কিছু জায়গাতে বোধহয় ওরা হাওড় বলে, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না কোন জায়গাতে। আমি বলছি হাওড়। আমি তো আসলে খুব বেশি ছোটবেলায় লেক দেখি লেক ছাড়া, সুতরাং আমি এটা সম্পর্কে খুব একটা অবহিত নই। আমি বলছি গৌরকিশোর ঘোষের উপন্যাসে প্রেমনেই উপন্যাসে হাওড়ের উল্লেখ আছে, মনে পড়ছে আমার, হতে পারে আমি ভুলও হতে পারি, মনে পড়ছে হাওড় শব্দটা ছিল। কিন্তু আমাদের এদিকে এটা এই উত্তর চব্বিশ পরগনার এইদিকে সবই বাঁওড়ই বলে। তোমার বাড়ির পেছনে একদম ওই বাঁওড়? হ্যাঁ, আমার পাড়াতেই বাঁওড় আর কি, আমার পাড়াতেই বাঁওড়। আর আমাদের রেল স্টেশনের এই পারে এলে, মানে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এলে যমুনা নদী, যেদিকে হচ্ছে গোবরডাঙ্গার মুখার্জিদের যে জমিদার ফ্যামিলি, মুখার্জিদের যে ফ্যামিলির ছেলে উষাপ্রসন্ন মুখোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক, বা আরও অন্যান্য অনেকে আছেন, যে জমিদার বাড়ি এখনও আছে, যদিও অরিজিনাল জমিদার বাড়িটাকে ভেঙে ফেলে ওটা তো মার্কেট হয়ে গেছে যেভাবে, কিন্তু ওদের যেটা রেস্ট হাউস ছিল যেখানে ব্রিটিশরা আসতেন, এসে তারা ওখানে শিকার করতেন, সেই বাড়িটা আজও আছে। এবার একটু তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপাতত তো আমি মানে অভিনয় করছি আবার, এই তো, কিন্তু আমি ছবি করতে চাই, অবশ্যই ছবি করতে চাই। ছবির জন্য চিত্রনাট্য তো আমার রেডি হয়ে আছে, অনেক প্রযোজকের সাথে মিটিংও করছি, জানি না কবে থেকে আমি শুরু করতে পারবো, তবে একদমই মানে ছবি করতে চাই এটুকু বলতে পারি। আর অভিনয় তো করছি এবং অভিনয়ও করতে চাই, সেটা নিয়ে কোনো টাকা পয়সার লোভ কতটা? টাকা পয়সার লোভ সেরকম তো কিছু, মানে আমার মানে চলে যাচ্ছে আর কি, মানে সেরকম কখনো এইভাবে ভাবিনি আর কি যে আমার এই একটা বিশাল টাকা চাই, এরকম কখনো ভাবিনি। আমাকে যদি বলা হয় যে তোমাকে এই টাকা দেবো, তুমি কোনটা আগে চুজ করবে, টাকা না একটা ভালো সিনেমা বানানো? অবশ্যই সিনেমা বানানো। আমি তো ইচ্ছে করলে তো মানে আমি একটা ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি এখানে, সেটাও তো মানে আমার পয়সায় কেনা ফ্ল্যাট নয়, এটা বাবার মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আর কি। মানে তো ছবি করেছি আমি তো একটু আগে যেটা বললাম যে আগামীকাল কি খাবো এই জায়গাটাও আমার কাছে ছিল না, এবং সত্যি ছিল না, এবং হয়তো সেটার কিছুটা তুমি জানো। এবং পিউবের ডাক্তারের ফিস দেওয়ার মতো টাকাও ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমি ছবিটাকে করবই। এবং তুমি এটাও জানো যে কিভাবে আমি ছবিটার একটু করে শুটিং করে নিয়ে আসতাম প্রিয় চিনার পাতা, তার জন্য ক্যামেরা হায়ার থেকে শুরু করে সব কিছু আমি আমার যেখান থেকে যা টাকা উঠেছে সব আমি ছবিটা দিয়ে করে দিয়েছি। আমি ছবিটাই করতে চাই, আমার ওইটা দরকার নেই। হ্যাঁ, মানে হাইন্ডসাইট মনে হয় না যে তোমার এতটা প্যাশন না থাকাই ভালো? আমার মনেই হয়েছে আমি মানে ছবির মধ্যেই মানে বাঁচতে চাই, ছবি দেখতে চাই। আমি ছবি দেখিও, প্রচুর ছবি দেখি। আমি মানে ওয়ার্ল্ড ফিল্মের একজন স্টুডেন্ট, সারা পৃথিবীর মাস্টার ফিল্ম মেকারদের ছবি আমি দেখি, আমার ছবি নিয়েই আছি। আমার ঘরের পুরো এটা জুড়েই হচ্ছে পুরো বই আর সিনেমার ওই ডিভিডিআরেতেই ভর্তি। তুমি তো ক্রিকেট খেলেছো, ফুটবল সম্পর্কে তোমার কি মতামত? আমি অ্যাকচুয়ালি মানে স্পোর্টস পারসন, ক্রিকেট খেলেছি। আর মফস্বলের যাদের বাড়ির পাশে চারিদিকে মাঠ, 11টা থেকে 4টে স্কুল, 4টে স্কুলটা হতো আর আমরা দৌড়তাম, বাড়িতে গিয়ে দম করে ব্যাগটা রাখতাম, সাটাসাট করে স্কুলের ড্রেসটা খুলতাম আর পরেই মাঠে দৌড়তাম। আর আমাদের সময় কিন্তু একদম ক্লিয়ারলি ভাগ করা ছিল, গরমকাল মানে ফুটবল খেলা, গরম এবং বর্ষা, এবং হ্যাঁ বর্ষাতেও, এবং শীতকালেই ক্রিকেটটা হবে, মানে হচ্ছে অক্টোবর থেকে মার্চ, এর বাইরে ক্রিকেট খেলা হবে না, কেননা পিচ কাটা হতো না। মানে ব্যাডমিন্টন একটা কোর্ট, ব্যাডমিন্টন খেলতাম। সেজন্য বলছি আমাদের মফস্বলে আমরা ছোটবেলাতে ফুটবল খেলেছি চুটিয়ে। আমাকে তখন খাবাজি বলে ডাকতো। এই 3টে প্লেয়ার এসেছিল ইরান থেকে, মাজিদ বাস্কার, জামশেদ নাসিরি, খাবাজি। আমি খুব গোল গেটার ছিলাম, মানে গোলের সামনে দাঁড়িয়ে থাকতাম, গোল করে দিতাম, তো আমাকে খাবাজি বলে ডাকতো। এরপরে হচ্ছে ক্রিকেট খেলেছি, হকি খেলেছি,
পেয়ারা কাঠ ভেঙে আমরা হকির বানাতাম। অনেক সোজা ছিল ছাতার বাঁট দিয়ে খেলা। ছাতার বাঁটও কেউ কেউ ইউজ করেছে, গোলকিপার ইউজ করতো ছাতার বাঁট। তো আচ্ছা, ভলিবল খেলেছি, বাস্কেটবল খেলেছি, মানে কি খেলিনি আর কি, সব খেলা খেলেছি। ক্রিকেট তো চুটিয়ে খেলতাম, মানে আমরা বলা হতো 5 মাস 6 মাস, কিন্তু আমরা মোটামুটি 7-8 মাস ক্রিকেটটা খেলতাম। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা সাঁতার, আমার বাড়িতেই পুকুর আছে আর বাঁওড় আছে। সাঁতারটাকেও যদি আমি একটা খেলা হিসেবে ধরি, ওটা তো আমাদের পুরো মানে এখনো আছে এটা তোমাদের ওই অঞ্চলে মফস্বলে? না, মাঠগুলোই আর নেই, ওগুলো আস্তে আস্তে বাড়ি। গোবরডাঙ্গার আমার বাড়ির পাশে ছাত্র সংসদ মাঠ এখনও ইনট্যাক্ট একরকম আছে। আমার স্কুলের মাঠ, আনন্দ সম্মেলন মাঠ এখনও ইনট্যাক্ট একরকম আছে। কিছু কিছু মাঠ মানে এখনও ওই ভ্যানে করে যেতে যেতে, বা এখন তো টোটো হয়ে গেছে, টোটোয় করে যেতে যেতে যখন দেখি যে এই মাঠটাতে আমার একটা অসাধারণ বোলিং পারফরমেন্স ছিল, মনে পড়ে ওটা। আমি হয়তো 4 ওভার বল করে 10 রান দিয়ে 3টে উইকেট নিয়েছিলাম, সেই মাঠটা এখন বুঝে গেছে। ওই মাঠের হয়তো ফাইন লেগটাতে বাড়ি উঠে গেছে, কি ডিপ মিড উইকেটে একটা অফিস উঠে গেছে, সেটা দেখলে মন খারাপ লাগে। কিন্তু ছেলেমেয়েরা এখনও সেরকমভাবে ক্রিকেট বা ফুটবল খেলতে যায় না 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 না, মাঠগুলো এখন পড়ে আছে, সন্ধ্যেবেলা ওখানে আড্ডা হয়, আরও কি কি হয় যা হচ্ছে আর কি। আসরগুলো বন্ধ হয়ে গেছে, ফলে ওইটা নেই। সিনেমা হল, স্মৃতি সিনেমা হল, প্রচুর স্মৃতি সেই হলে ছবি দেখার, সেটা বন্ধ হয়ে গেছে। ফলে ছেলেমেয়েরা আর সিনেমা হলে যায় না, ছেলেমেয়েরা আর খেলতে মাঠে যায় না, তাদের জীবনটাই হয়ে গেছে মোবাইল জীবন। কিন্তু একটা সময় ধরো মানে এই যে মানসিক পরিবর্তনটা, এটা আমিও নোটিস করেছি। মানসিক পরিবর্তনটা আমি কলকাতায় যেটা নোটিস করেছি, সেটা তো অনেকগুলো কারণ আছে। তার একটা কারণ হচ্ছে কলকাতায় অনেক সবুজ ধ্বংস হয়েছে, অনেক মাঠ নষ্ট হয়ে গেছে, মানে অনেক বাড়ি হয়ে গেছে, যেটা যেটা পরিষ্কার কথায় বলা যায়। সেটা তো প্রয়োজন, সেটা হতেই পারে। কিন্তু তুমি যখন কিন্তু পশ্চিমবঙ্গের মানে বাংলার একটা বরাবরের সংস্কৃতি, যে আমরা কিন্তু বরাবর ছোটোবেলা থেকে বলা হতো যে খেলাধুলো করাটাও খুব ইম্পর্টেন্ট। আমরা কি কোথাও মনে হয় যে আমরা এই খেলাধুলার ক্ষেত্রে আমরা বাঙালিরা পিছিয়ে পড়ছি, যে ফুটবলে প্রায় কোনো বাঙালি ফুটবলার দেখাই যায় না? এটা কি এরকম একটা কোনো কারণে যে লোকে ইন্টারেস্ট হারিয়েছে খেলাধুলোয়? খেলাধুলোয় ইন্টারেস্টটা হারিয়েছে সেটা কিন্তু সুব্রতদা যে মানে 2015 বা এই পরবর্তী নয়, আমি কিন্তু এটা লক্ষ্য করছি মানে 2000 সাল থেকেই। আমি জানি এটা একটা মোবাইল 2000 ওই 98-99 থেকে আসা একটা বিশাল কারণ কিনা, কিন্তু যেটা হয়েছে সেটা মানে 2000 থেকেই কিন্তু এইটা হয়েছে। মাঠে যাওয়ার প্রতি যে স্পৃহাগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, অর্থাৎ চূড়ান্ত অনীহা দেখা যাচ্ছে, মাঠে যেতে চাইছে না এখনকার জেনারেশন। তোমার ছেলে যায় খেলতে? আমার ছেলেকে আমি খেলাচ্ছিলাম, সত্যি কথা বলতে গেলে ও ক্রিকেট খেলছিল, কিন্তু এত বেশি চাপ পড়াশোনাতে, তো সদ্য আইসিএসসির জন্য ওকে এই মুহূর্তে স্টপ করতে হয়েছে, এখন যাচ্ছে না। কিন্তু ওর ইচ্ছে আছে, হয়তো আবার মানে 12 কমপ্লিট হয়ে গেলে আবার যাবে মাঠে। ও খেলার প্রতি মানে মানে আমার যে সমস্ত ভাইরাসগুলো সব ঢুকে গেছে আর কি সারাদিন ধরে, এবং ও টেস্ট ক্রিকেট বল বাই বল দেখে, এইটা ওর একটা আছে। বাঙালি সবসময় কিছু না কিছুর সাপোর্টার হয়। এবার সেই সাপোর্টিংয়ের ব্যাপারটাই আমি আসছি। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান অবভিয়াসলি আমি এক্সপেক্ট করেছিলাম গোবরডাঙ্গা যখন। সৌরভ গাঙ্গুলি না রাহুল দ্রাবিড়? সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি না সচিন তেন্ডুলকার? সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার না গাভাস্কার? দুজনেই সমান। গাভাস্কার নিয়ে একটা স্মৃতি, এটা না বললে খুব ইয়ে হবে, মানে আমি এতটাই এই যে ক্রিকেট ফ্যানাটিক বলতে গেলে পুরো এত প্যাশন ক্রিকেট নিয়ে, এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। কারণ আমি শুনেছি আমার ঠাকুরদাও ক্রিকেট খেলতেন, আমার মেজজেঠু ক্রিকেট খেলতেন, এবং মেজজেঠু এতটাই ক্রিকেট ইয়ে ছিলেন, উনি প্রায় ইডেনে চলে যেতেন। ইভেন ওয়াংখাড়িতে গিয়ে খেলা দেখেছেন, মুম্বাইতে ছিলেন তখন, ফিরোজ শাহ কোটলায় খেলা দেখেছেন। আমার বাড়িতে একটা লাইব্রেরিতে পুরো নিচ থেকে প্রায় ওপর এত পর্যন্ত শুধু ক্রিকেটের বই, মানে ভিভ রিচার্ডসের আত্মজীবনী, বিজয় মার্চেন্টের আত্মজীবনী, সুনীল গাভাস্কারের 2টো বই আছে, ইমরান খানের আত্মজীবনী, সব এর প্রচুর আছে, অজিত ওয়াদেকারের। তো মেজজেঠু ছোটোর থেকেই এই যে মাঠের ছোটোর থেকে গেলাম, আমি যখন ক্লাস 5 পড়ি তখন পুরো ডিউজ সেট নিয়ে চলে এসেছিলেন, প্যাড গ্লাভস ডিউজ নিয়ে খেলতে যেতাম। তো মেজজেঠু গাভাস্কার বলতে পুরো পাগল ছিল, সারাক্ষণ শুধু গাভাস্কার গাভাস্কার। নিউজিল্যান্ডে খেলা হচ্ছিল ক্রাইস্ট চার্চে, নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার একটা ওয়ানডে চলছিল। তো হ্যাডলি বোধহয় হ্যাডলি বা চ্যাটফিল্ড, এটা এক্স্যাক্টলি মনে নেই এখন, আউটসাইড অফ স্টেমের বল গাভাস্কার খোঁচা মারে এবং স্লিপে ক্যাচ আউট হয়ে যায়।
আর মেজেটু ওই সকালবেলা তো আর্লি মর্নিং খেলা হয় ওখানে, এখানে তো এই পায়চারি করছে, গাওস্করটা আউট হয়ে গেল, কিনা ওটা এই বলটা কেন খেললো, এই অফ স্টাম্পের বাইরে এই স্ল্যাশ করতে করতে বসলো, হার্ট অ্যাটাক, মরে গেল। এবং এটা পরের দিন কাগজে এটা বেরোয়। আর মেজেটু সেই সময় কোনো একটা পার্টির, আমি নাম করছি না, জেলা প্রেসিডেন্ট ছিলেন, কাগজে বেরোয় এটা। রঙের ব্যাপারে আসি, লাল না নীল? আমি কারোর নাম করিনি, বলো না, রং তো লাল না নীল? লাল তো একটা অসাধারণ রং। আর নীল? নীলও ভীষণ মানে ভালোবাসার রং একটা আমার। বাম রাম টপ টাইপের শোনালো। না, এটা মানে আমি রং হিসেবেই বললাম। আচ্ছা, রং হিসেবেই বললে। সাদা না কালো? সাদা। আর গ্রে? গ্রেও ভালো, ওটা তো এক একটা শেড এক একটা সময়ের জন্য, সব কিছুই নিয়েই করতে হবে, মানে এরকম নয় যে গ্রে শেড থাকবে না, সেটাও থাকতে পারে। বড় গাছ না ছোট গাছ? আমি তো প্রচুর বাচ্চা বাচ্চা জন্মের পরের গাছগুলোকে নিয়ে এসে নিজে জন্ম ওই মাটিতে ইয়ে করে পুঁতে লাগিয়েছি, ফলে ছোট গাছের প্রতি তো একটা ভালোবাসা থাকেই, আর ওইটাকেই দেখতে ভালো লাগে যখন ওই উপরে উঠে গেছে গাছগুলো। আমার হাতে লাগানো মেহগনি গাছ, সেগুন গাছ, ফলে দুটো গাছের প্রতিই ভালোবাসা আছে। গাছ মেনটেন করে কে বাড়িতে? আমাদের মানে দিদি আছেন, কাজের দিদি আছেন, তাকে বলা আছে। আমি যে গাছই লাগাই, এই জুন মাসে সদ্য লাগিয়ে এলাম আবার, তো প্রথম 6টা মাস উনি মোটামুটি দুবেলা জল দেন। তারপরে আমার কিছু বন্ধু বান্ধব আছে, তাদের বলা থাকে একটু বড় হয়ে গেলে তারা ওই বেড়া ফেড়া দিয়ে দেয়, করে, আর আমি বাড়িতে গেলে তো আমি করি। আমি দেখেছি অভিনেতা, তারপর পরিচালক, সিনেমার পরিচালক, এরা সব মাঝে মাঝে আমি দেখি রাজনীতিতে ঢুকে পড়ে। তুমি কোনোদিন আসবে? আমি একেবারেই মানে একদম পলিটিক্যাল ফ্যামিলির ছেলে। আমার বাবা, কাকা, জ্যাঠা সবাই গৌরডাঙ্গা কলেজের জিএস ছিলেন। পরবর্তীকালে এমএলএ সিটে আমার 2 জ্যাঠাই দাঁড়িয়েছেন, তারা দুজনেই হেরেছেন। হ্যাঁ, কিন্তু তো আমার দাদারা, পিসো দাদারা এখনও এমএলএ ভোটে দাঁড়ান, মানে এই রাজ্য ইয়েতে হারেন? হ্যাঁ, এখনও হারেন। একজন জিতেছিলেন মুর্শিদাবাদে, আমার এক দাদু আছে মুর্শিদাবাদে, তিনি দাঁড়াতেন কংগ্রেসের, তিনিও হারতেন। তো আমার পুরো ফ্যামিলি পলিটিক্যাল ফ্যামিলি, ফলে আমাকে টানে না। না না, আমি ছোটোর থেকে এটা দেখেছি, তো ওইটা নিয়েই বড় হয়েছি, আমাকে একদমই টানে না। এই খেয়েই এখনকার এটা তো কোনো মানে একেবারে টানেই না। আমার ছোটোবেলাতে কিন্তু ওই রেসপেক্টটা ছিল। হ্যাঁ, আমি আমার ফ্যামিলি যে রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে যুক্ত, সেই জেঠু সেই পার্টিকে রিপ্রেজেন্ট করে এবং তখন প্রেসিডেন্ট তার, কিন্তু রাস্তাতে যখন অন্য বিরোধী পার্টির কি তাদের দারুণ সম্পর্ক, আরে ইয়ে কী খবর, বা স্যার কি বলুন, কোনো রকম কোনো ইয়ে দেখিনি। সেইটা এখন বোধহয় নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমাদের আজকের মতো মনে হয় সময় শেষ। আজকে অনেকক্ষণ ধরে খুব ভালো আড্ডা হলো। কুমার চৌধুরী এখানে এসছে, তার জন্য আমি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ কুমার চৌধুরীকে। কুমারকে আগামীতে কুমার অনেক ভালো ভালো কাজ করুক, মানে নির্দেশক হিসেবে, পরিচালক হিসেবে করুক, এবং পরিচালক এবং নির্দেশক হিসেবে কাজ করছে বলে ওর অভিনয়ের কাজ পাবে না, এরকমও যেন না হয়। এইটা বলার জন্য মানে এইটা মানে আমারও একটা রিকোয়েস্ট রইল। এবং আরেকবার ধন্যবাদ জানাচ্ছি কুমারকে। থ্যাংক ইউ ফর কামিং, খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ।